নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্পবাড়ি হানাবাড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। হ্যাঁ, মাঝে একটু গ্যাপ হয়ে গিয়েছিল, একটু নানা কাজে আর বইমেলার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আবারও ফিরে এলাম তোমাদের সামনে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। সুকান্ত দাশের কলমে নলহাটিতে 3 রাত্রি। আজকে গল্প পাঠে ব্রতদীপ। চলো গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। নলহাটি গ্রামে কি না গেলেই নয়। ওই গ্রামে যাওয়া কিন্তু এত সোজা নয়। আমি লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর কিছু একটা বলতে যাব, তার আগে সে আবার বলল, কিন্তু ওই স্টেশনের টিকিট তো দেওয়া যায় না। এত বছর হয়ে গেল, ওই স্টেশনে টিকিট দিতে কিন্তু কেউ আসেনি। লোকটার কথা শুনে অবাক হলাম। স্টেশনে ভিড় খুব একটা নেই। কয়েকজন যাত্রী স্টেশনের প্ল্যাটফর্মের কাছেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে মাথা গোজার মতো জায়গা বলতে ওই একটা মাত্র টিনের চালের ওয়েটিং রুম। এই দিকের স্টেশনগুলোতে এমনই হয়। তাছাড়া প্ল্যাটফর্মে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে কয়েকটা বড় বড় গাছ। সেই গাছের তলাতেই লোকজন জড়ো হয়েছে। আমি বললাম, কেন? স্টেশন যখন আছে, তাছাড়া আপনাদের এই সামনে লেখা বোর্ডের তালিকাতেও তো রয়েছে জগৎপুর থেকে মতিগঞ্জের মধ্যে 7 নম্বর স্টেশনের নাম নলহাটি। স্টেশন মাস্টার আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। ঘরের মধ্যে জ্বলতে থাকা অল্প হলদে আলোতে তার হাসিটা কেমন যেন লাগলো। তারপর ভারী চশমাটা একবার ঠিক করে নিয়ে লোকটা বলল, স্পেশাল নাম, তাই এখনো আগের মতোই রয়েছে। না হলে স্টেশনের নাম তালিকা থেকে বাদ দিলেই ভালো হতো। এবার একটু বিরক্ত হলাম। মতিগঞ্জের ট্রেন একটু পরেই, অথচ ভদ্রলোক টিকিট দিচ্ছে না। দেখুন, আপনি আমাকে নলহাটির টিকিট দিন। নলহাটির টিকিট আমি আপনাকে দিতে পারবো না, বুঝলেন? আপনি ওখানে গিয়ে পৌঁছলে ব্যাপারটা বুঝতে পারবেন। তবে একটা রাস্তা আছে। আপনাকে আমি নলহাটির পরের স্টেশন বিজনপুরের টিকিট দিচ্ছি। এই নিন। লোকটা হলদে রঙের পুরনো টিকিট এগিয়ে দিল। এই দিকটায় এখনো এই টিকিট দেওয়া হয়। আমাদের ওইদিকে কিন্তু এমন টিকিট আর এখন দেখাই যায় না। যাই হোক, হাতে নিয়ে দেখলাম জগৎপুর থেকে বিজনপুর পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। আমার পৌঁছতে পারলেই হলো। যথারীতি একটু পরে ট্রেন এসে পড়ল। ট্রেনে উঠে বসেছি। দুপুরের দিক বলেই হয়তো ট্রেনটা ফাঁকা, পুরপুরে হাওয়া দিচ্ছে। জানালার কাছে বসে ভাবতে লাগলাম সমস্ত কথা। আমি সব্যসাচী চক্রবর্তী, নৈহাটির কাছে একটা জায়গায় থাকি। নৈহাটির কাছে গঙ্গার পাড়ে আমাদের বাড়ি, এবং তার সঙ্গে আমাদের ছোট্ট ক্লাবঘর পর্যন্ত আছে। আজ আমার নলহাটি গ্রামের যাত্রার পেছনে কিন্তু ওই ক্লাবের একটা রাত্রের ছোট্ট একটা ঘটনা আছে, সেটা বলা দরকার। রাতে ঝড় আর বৃষ্টিতে আমরা 4 জন আটকা পড়েছি। আমি, নবীন, উৎপল আর অমলেন্দু। অমলেন্দু একটু আধটু ছবি তোলে, তাই তাকে ছবি তোলার জন্য এখানে ওখানে অনেক জায়গায় ঘুরতে হয়। আমাদের মধ্যে নবীন চাকরির চেষ্টা করছে, উৎপল তার বাবার ব্যবসাটায় একটু নাক গলাবার চেষ্টা করছে। ওদের মধ্যে একমাত্র আমি এমন আছি যে এখনো পর্যন্ত কোনো দিকেই ঠিকঠাক যাকে বলে উঠে পড়ে লাগা হয়নি। সব কিছুই চেষ্টা করছি। বিড়ালের ভাগ্যের শিকে যেখানে ছিঁড়বে সেখানেই হবে। সেদিন ক্লাব ঘরে রাতের বেলা হঠাৎ অমলেন্দু বলল, তোদের একটা গ্রামের কথা বলি। নলহাটি বলে একটা গ্রাম আছে, ওই জগৎপুর মতিগঞ্জ লাইনে। শিয়ালদা থেকে আরেকটু ভেতরের দিকে হয়ে তারপর যেতে হয়। নামটা শুনেছি বলেই মনে হচ্ছে। ওই লাইনে তোর একটা মাসির বাড়ি না কি যেন একটা আছে না? আছে আছে,
পরের স্টেশন বিজনপুরেই আমার মাসির বাড়ি আছে, সেখান থেকেই ব্যাপারটা শুনেছিলাম। আজকে তোদের কথা শুনে হঠাৎ আমার মনে পড়ে গেল ব্যাপারটা। ওই নলহাটি গ্রামটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে ওই গ্রামে কিছু একটা হয়েছিল, তারপর থেকে ওই গ্রামে কেউ গেলে তাদের সঙ্গে নাকি অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। তবে আসলে কি ঘটে সেটা ভালোভাবে জানা হয়নি। এমন গ্রাম শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গেই এখানে ওখানে অনেকগুলো ছড়িয়ে আছে। তাহলে নলহাটিটা আলাদা হলো কি করে? জানি না, তবে আমার মাসির ছেলে আছে ওখানে, দেবাশিস নাম। সে কিন্তু কিছু একটা বলেছিল, তবে সে অনেক আগেকার কথা, ঠিক মনে নেই এখন। তাহলে এই তোদের সেই ভুতুরে গ্রাম, তাই তো? আচ্ছা, এই গ্রামে গিয়ে যদি আমি থাকতে পারি তাহলে তো তোরা বিশ্বাস করবি যে এসব ভুল, মানে ভূত বলে কিছুই নেই। আচ্ছা, সেই গ্রামে গেলে কি হয়? কেউ আর ফেরে না নাকি? হ্যাঁ, আমি ঝোঁকের মাথাতেই কথাটা বলে একবার হেসেছিলাম। আমার কথায় উৎপল আর নবীন হাসলেও অমলেন্দু কিন্তু হাসল না। গম্ভীর গলাতেই সে বলেছিল, এখন আমি কিছু বলবো না। যদি সাহস থাকে তাহলে একবার নলহাটি গ্রামে যা, তাহলে বুঝতে পারবো তোর কত সাহস আছে। এই একটা কথাই যথেষ্ট ছিল। আর তার ফলস্বরূপ আজ আমি জগৎপুর থেকে মতিগঞ্জের রেলগাড়িতে উঠে অপেক্ষা করছি নলহাটি যাওয়ার। কামরাটা ফাঁকা হলেও আমার উল্টো দিকের বেঞ্চে একজন বয়স্ক মতো লোক বসেছিল। আমার দিকে তাকিয়ে বৃদ্ধ বলল, তা তুমি বাবা কোথায় যাবে? তোমাকে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। এমন সময় আমি প্রতিদিনই এই পথ দিয়ে যাই, তার জন্য আমি এই নলহাটি স্টেশনে নামবো, আপনি কোথায় যাবেন? লোকটার মুখে একটা হাসি ছিল, কিন্তু আমার কথা শুনে মুহূর্তের মধ্যে লোকটার মুখ কেমন যেন হ্যাকাশে হয়ে গেল। তারপরেই তার বড় বড় দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল, যেন এমন কিছু একটা সে আমার মধ্যে দেখতে পাচ্ছে যেটা আদৌ স্বাভাবিক নয়। মুখের এমন পরিবর্তন দেখে আমি চমকে উঠলাম। লোকটা কিন্তু চলন্ত রেলগাড়িতে নিজের সিট থেকে উঠে দাঁড়িয়েছে। তারপর জানালার একপাশের দেওয়ালটুকু ধরে কোনো রকমে পেছনের দিকে সরে গেল। আমি বললাম, আরে কি হলো আপনার? শরীর খারাপ লাগছে নাকি? বৃদ্ধ বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। দুপুর হলেও কামরার ভেতরটা সামান্য অন্ধকার। বাইরের রোদের আলো একটু আগে পর্যন্ত ছিল, তবে এখন কেমন মেঘ ছড়িয়ে রয়েছে। বাইরে থেকে যেটুকু হাওয়া এসে ঢুকছে সেটুকুই, তাছাড়া ভেতরে কোনো হাওয়া নেই। লোকটা আকাশের দিকে চোখ রেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে বলল, দেখো, ওই গ্রামে যেও না, ওই গ্রামে। ও গ্রামটা ভালো নয়। কেন ভালো না? কি আছে ওই গ্রামে? আহা, গ্রামে কিছু নেই। যেও না বলছি, যেও না। বৃদ্ধ আর দাঁড়ালো না। কি যেন একটা মনে হতে তাড়াতাড়ি সিট থেকে উঠে কামরার অন্য পাশে গিয়ে বসল। তবে বুঝতে পারলাম বারবার লোকটা আমার দিকে তাকিয়ে দেখছে। আমি জানলার দিকে তাকিয়ে বাইরে দেখতে লাগলাম। নলহাটি 7 নম্বর স্টেশন। একটা স্টেশন পেরিয়েছে আর ওখানে পৌঁছতে আরও একটু সময় লাগবে। লোকটা এমন অদ্ভুত আচরণ কেন করলো এটা ভালোভাবে বুঝতে পারলাম না। পরের স্টেশনে কিন্তু লোকটা নেমে গেল। এবার কামরায় আমি একা। অস্বস্তি যে হলো না সেটা নয়, কিন্তু তাতে কি, বন্ধুদের সঙ্গে বাজি ধরে বেরিয়ে এসেছি। নলহাটি গ্রামে আমি যাবই এবং সেখানে একদিন থেকে তারপরে ফিরব। আর তাতে অমলেন্দু যে আমার সাহসের বড়াই করার জন্য একটা সুযোগ করে দিয়েছে, সেটাও করা হবে। একটা একটা করে স্টেশন দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। নলহাটি স্টেশনের কাছাকাছি ট্রেনটা তখন এসে পড়েছে। আমি দরজার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। ধৈর্য ধরে বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলাম স্টেশনটা অত্যন্ত গ্রামের দিকে স্টেশনগুলো যেমন হয় ঠিক তেমনই। এখানে ওখানে উঁচু হয়ে থাকা মাটির ঢিবি, তবে কোথাও কোথাও কয়েকটা ইটের টুকরো পেতে শক্তপোক্ত করার চেষ্টা করা হয়েছে। হলদে লাইটের ল্যাম্পপোস্ট, বড় বড় কয়েকটা গাছ, এমনকি একপাশে একটা ছোট মতো স্টেশন মাস্টারের ঘর পর্যন্ত রয়েছে। ট্রেনটা হুইসেল তুলতে লাগলো। স্টেশনে আসার পরে ট্রেন যেমন ভিড় হয়ে আসে তেমনটা হলো না। আর স্টেশন এগিয়ে আসার পরে
আমি ট্রেন থেকে নামতে যাব এমন সময় ট্রেনটার গতি আস্তে আস্তে সামান্য কমে এলো। বোধহয় এখানে সমস্ত ট্রেন দাঁড়ায় না, সামান্য গতি কমে আসে, তারপর চলে যায়। আমার কাঁধে ঝুলছে আমার ব্যাগটা। ট্রেনের গতির সঙ্গে তাল রেখে প্ল্যাটফর্মে নেমেও খানিকটা সামনের দিকে হেঁটে গেলাম। পিছন দিকে ফিরে আসবো তার আগে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে পারলাম। যে ট্রেনে আমি এসেছি তার মাঝামাঝি দিকে আমি উঠেছিলাম। পেছনের দিকের বগিগুলো তখনও আমায় প্ল্যাটফর্মে রেখে সামান্য এগিয়ে যাচ্ছে, আর জানালা দরজার কাছে যে কজন মানুষ রয়েছে তারা অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে দেখছে। ব্যাপারটা কি হলো? লোকগুলো আমায় এইভাবে দেখছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। তাদের মধ্যে দু একজন আমার দিকে আঙুল দিয়েও কিছু একটা দেখাচ্ছিল বলে মনে হলো, তবে মন থেকে সমস্ত ভাবনা সরিয়ে দিলাম। একদম নতুন জায়গা, তার উপরে এই লোকগুলোর এমন আচরণ। স্টেশন মাস্টারের অদ্ভুত আচরণ নিশ্চয়ই আমায় সাহস দেবে না। হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। বলছি, নলহাটি গ্রামটা কোন দিকে? স্টেশন মাস্টার সামনের টেবিলের উপর মুখ গুঁজে কিছু একটা দেখে চলেছিল। আমার কথা শুনে মুখ তুলে তাকালে চেহারা দেখলাম, মুখে একটা হাসি আর মাথায় ঝাঁকড়া চুল। স্টেশন মাস্টার বলল, দেখুন, পথ খুবই সোজা। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যান, সোজা একটা মাটির রাস্তা চলে গেছে সামনের দিকে। তারপরে একটা বড় রাস্তায় গিয়ে উঠবেন, সেখান থেকে ধরবেন বাঁদিকের রাস্তা। এদিকে গেলেই একটা ব্রিজ চোখে পড়বে। সেই ব্রিজটা পার করলেই আপনি গিয়ে পৌঁছাবেন নলহাটি গ্রামে। গ্রামটা আসলে একটা ছোট নদীর ওপারে, বুঝলেন? আমি চলে যাচ্ছিলাম, তার আগে স্টেশন মাস্টার বলল, একটা কথা শুনে যান। আমি এগিয়ে গিয়ে দাঁড়াতেই লোকটা এদিক ওদিক তাকিয়ে একবার দেখে বলল, যাবেন তো ঠিক আছে, কিন্তু ওই ব্রিজে ওঠার সময় যদি পেছন থেকে কেউ আপনাকে ডাকে তাহলে পেছনের দিকে ঘুরে দেখবেন না। হ্যাঁ, খবরদার, মনে থাকে জানো। হ্যাঁ, পেছনের দিকে ঘুরে দেখবেন না, যাই হয়ে যাক না কেন। মাস্টারের চোখটা আলোয় কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছে। মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে স্টেশনের সামনের জানালার ছোট্ট ফাঁক দিয়ে সে আমার দিকে তাকিয়ে কথাটা বলল। একটু অদ্ভুত হলেও মাথা নেড়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানকার সব কিছুই অদ্ভুত। ট্রেনের যাত্রী, স্টেশন মাস্টার। এবার ভালোভাবে নলহাটি পর্যন্ত পৌঁছলে হয়। প্রায় 4টে বেজে গেছে। আমি মাটির রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। নলহাটি স্টেশন থেকে এসে ব্রিজটা হাঁটা পথে হয়তো আধ ঘন্টা হবে, এমনটাই ভেবেছিলাম। কিন্তু স্টেশন মাস্টারের কথা মতো পথ ধরে প্রায় ঘণ্টাখানেক হাঁটার পরেও যখন ব্রিজটা খুঁজে পেলাম না, তখন বেশ চিন্তায় পড়লাম। আকাশের ওপর কালো মেঘ জমতে শুরু করেছে। চারপাশটা কেমন যেন অন্ধকার, মনে হচ্ছে বর্ষার সময়। কিন্তু আশেপাশের পথটা দেখে কিন্তু মনে হলো না এদিকে জলের কোনো সমস্যা হয়েছে। ব্রিজের পরেই সেই ছোট্ট নদীটা চোখে পড়ল, যার কথা নৈহাটিতে অমলেন্দু বলেছিল। নলহাটি গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যেত, সেটা আমাদের মাসির বাড়ির বিজনপুরের পাশ দিয়েও যেত, কিন্তু শুনেছিলাম সেই নদীর জল কমে গেছে। আমি কিন্তু নদীর দিকে তাকিয়ে বেশ খুশি হলাম। নদীর জল কোথায় কমে গেছে? কানায় কানায় ভর্তি। তাছাড়া জলের স্রোতও আছে। তার পাশের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, আর তখনই বেশ খানিকটা দূরে সে ব্রিজ চোখে পড়তেই মনে মনে একটু খুশি হয়ে বললাম, আকাশের যে অবস্থা, তাতে তাড়াতাড়ি ব্রিজ পেরিয়ে একটা আশ্রয় পেলে ভালো হয়। নাহলে গ্রাম দেখতে এসে দুর্যোগের মধ্যে পড়লে দুর্ভোগের শেষ থাকবে না। দ্রুত হাঁটার চেষ্টা করলেও চারপাশের আকাশটা কালো অন্ধকার করে যখন দুয়েক পশলা বৃষ্টি এসে গায়ে পড়ল, তখন পৌঁছলাম ব্রিজের একদম কাছে। ব্রিজের উপরে একটা পা দিয়েছি, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। চারপাশটা এতটা অন্ধকার হয়ে গেছে যে শুধু সামনেটুকু দেখা গেল। বেশ খানিকটা দূরে আর কিছুই দেখা যায় না। ব্যাগে একটা টর্চ আছে, কিন্তু সেটা এখন বার করে জ্বালাতে ইচ্ছে হলো না বৃষ্টির জন্য। জল ঢুকে যদি টর্চটা বিগড়ে যায়,
তবে যে গন্ডগোল হয়ে যাবে। ঠিক তখনই পেছন দিকে যেন আর একটা খসখস শব্দ শুনতে পেলাম। কি একটা যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। বেশ খানিকটা পেছনে সামনের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন পেছন থেকে আমায় ডেকে উঠল। দাঁড়াও দাঁড়াও, যেও না বলছি, দাঁড়াও দাঁড়াও। অবাক হয়ে গেলাম। এতক্ষণ পর্যন্ত হেঁটে এসেছি, কোথাও কোনো লোকজন দেখতে পাইনি। ব্যাপারটা অদ্ভুত মনে হলো। বুঝতে পারছিলাম যে এখানে কোনো জনবসতি নেই, তাই হয়তো লোকজনেরও চিহ্ন নেই। কিন্তু এখন এমন একটা ডাক শুনে বেশ চমকে উঠলাম। মাথাটা পেছনের দিকে ঘোরাতে যাব তার আগে স্টেশন মাস্টারের বলা অদ্ভুত কথাগুলো মনে পড়ল। কিন্তু ওই ব্রিজে ওঠার সময় যদি পেছন থেকে কেউ আপনাকে ডাকে তাহলে পেছনের দিকে ঘুরে দেখবেন না। হ্যাঁ, খবরদার, মনে থাকে জানো। হ্যাঁ, পেছনের দিকে ঘুরে দেখবেন না, যাই হয়ে যাক না কেন। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর হঠাৎ করে কেমন যেন লোহার মতো শক্ত হয়ে গেল। আমি ভীতু নই, অলৌকিক অশরীরী এই সমস্ত কিছুতেই আমি বিশ্বাস করি না। কিন্তু লোকটা আমায় বারণ কেন করলো, এই কারণে আমি আর পেছনের দিকে ঘুরে তাকালাম না। পেছন দিকে আবার সেই গলাটা ভেসে এলো। গলাটা নারী না পুরুষের, বৃদ্ধ না বাচ্চা, কোনো কিছুই বোঝা সম্ভব নয়। অদ্ভুত একটা মিহি গলায় কেউ আবার বলে উঠল, যেও না বলছি, যেও না, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। শুনে না তাকালেও কেমন যেন একটা অস্বস্তি আমার সারা গা জড়িয়ে উঠতে লাগলো। চারিপাশটা অন্ধকার। এই ব্রিজের মধ্যে আমি একা, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে আকাশটা যেন একটু রেগে গিয়ে বৃষ্টির ফোঁটাগুলো আমার উদ্দেশ্য করে ছুঁড়ে যেতে লাগলো। কাঁধের ব্যাগটা ততক্ষণে মাথার উপর তুলে নিয়েছি। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্রিজ পেরিয়ে যাওয়াটা দরকার। আবার একটু এগিয়ে গেছি, সঙ্গে সঙ্গে আবার সেই শব্দটা শুনলাম, যেও না বলছি, যেও না, যেও না, দাঁড়াও। স্টেশন মাস্টারের কথা ভুলে গিয়ে মুখটা ঘুরিয়ে তাকালাম পেছনের দিকে। আগেই বলেছি, আকাশ কালো হয়ে এসেছিল, চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। ভালোভাবে বেশি দূরের কিছুই দেখা যায় না, কিন্তু তবুও যেন মনে হলো ব্রিজের একদম শেষের দিকে, যেখান থেকে একটু আগে আমি এসেছি, সেখানে কালো কালো ছায়া মূর্তির মতো কারা যেন দাঁড়িয়ে আছে। আমি পেছনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে যেন তারা সবাই একসঙ্গে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। তার আগে আবার সেই কথাটা শুনতে পেলাম, ওই পথে যেও না গো, ওই পথে যেও না, বিপদ আছে, যেও না গো, যেও না। চোখের সামনে এমন একটা দৃশ্য আর তার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিগুলোকে ওভাবে উধাও হয়ে যেতে দেখে চমকে উঠেছিলাম। ঠিক সেই মুহূর্তেই আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে দিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে তাকিয়ে দেখি ব্রিজের পেছনে ফাঁকা, কেউ কোথাও নেই। কি এইমাত্র মনে হলো এখানে যেন কারা দাঁড়িয়ে আছে, এর মধ্যে গেল কোথায়? হাঁটতে হাঁটতে ততক্ষণে আমি ব্রিজের প্রায় মাঝে এসে পড়েছি। অদ্ভুত একটা অস্বস্তি হলো, তবুও পেছনের দিকে ঘুরে ব্রিজের দিকে তাকিয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুই বুঝতে পারছিলাম না। বেশ খানিকটা হাঁটতে হাঁটতে ব্রিজের একদম শেষে এসে পড়েছি। ক্লান্তিতে গলা শুকিয়ে এসেছিল। ব্যাগে আমার প্রিয় নীল রঙের বোতলটা ছিল, সেটা বার করে জল খেলাম। একটা মাথা গোজার মতো আশ্রয়ের জন্য ব্রিজের ওপারে এসে অন্ধকারে একটা গাছের তলাতেই দাঁড়িয়েছি। জলের বোতল থেকে জল খেয়ে চোখে মুখে খানিকটা জল দিয়ে ধাতস্থ হয়ে বুঝতে পারলাম এসব আর কিছুই নয়। স্টেশন মাস্টারের বলা কথাগুলো শুনে আমি ভুল ভেবে ফেলেছি। নিজের মনে নিজেকেই একটা দোষ দিয়ে জলের বোতলটা মাটিতে একপাশে রেখে গাছের তলায় হেলান দিয়ে দাঁড়ালাম। মনে মনে ভাবছি, এবার কোন দিকে যাব। ঠিক এমন সময় একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলা শুনে চমকে উঠলাম।
এতটাই চমকে উঠলাম যে গাছের হেলান ছেড়ে আরেকটু হলে মাটিতে পড়ে যাচ্ছিলাম। এখানে কি করছেন? কিন্তু তারপরে পেছনের দিকে তাকিয়ে মনে হলো কে যেন একটা আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি নিজেকে সামলে নিয়ে কিছু বলার আগেই লোকটা আবার বলল, আপনাকে দেখে তো এখানকার বলে মনে হচ্ছে না, কোথা থেকে আসছেন? এইবার ভালো করে তাকাতে দেখতে পেলাম লোকটার হাতে একটা হ্যারিকেন আর অন্য হাতে একটা লাঠি। হ্যারিকেনের আলোয় লোকটাকে অস্পষ্টভাবে দেখা যায়। তার পরনে একটা সাধারণ ধুতি, গায়ে একটা হলদে রঙের উত্তরীয়, অতি সাধারণ চেহারা, মাথার চুল সামান্য লম্বা। আমি বললাম, আমি নৈহাটি থেকে আসছি। নলহাটি গ্রামটা কোন দিকে? এটাই তো নলহাটি গ্রাম বাবু, ব্রিজ পেরোলেই নলহাটি গ্রাম শুরু। আপনি এখানে এসে পড়েছেন, কিন্তু যাবেন কোথায়? সত্যি বলতে নলহাটি গ্রামে আসার জন্য বেরিয়েছি, কিন্তু এখানে কোথায় যাব সেটা তো ভাবিনি। তাই বললাম, এখানে থাকার কোনো জায়গা ব্যবস্থা করতে পারবেন? অনেক সকালের দিকে বেরিয়েছি, তাছাড়া কিছু খাওয়াও হয়নি। রাতে থাকা খাওয়ার যদি কোনো ব্যবস্থা করা যায়, টাকা যা লাগবে আমি দিয়ে দেব। লোকটা একটু ভাবল, এদিক ওদিক তাকিয়ে দেখল। একবার তার চোখের দৃষ্টিটা একটু বেশি উজ্জ্বল বলে মনে হয়। তারপরে আবার আগের মতো সেই ফ্যাস ফ্যাসে গলায় বলল, থাকার জায়গা তো এখানে কিছুই নেই, তবে আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। আমি একাই থাকি, আমার বাড়িতে রাতে বেলায় থাকতে পারবেন। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। এমনভাবে রাতে থাকার ব্যবস্থাটা হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। উৎফুল্ল হয়ে তাড়াতাড়ি ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। লোকটা হ্যারিকেনের আলোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমিও তার পিছু পিছু এগিয়ে যাচ্ছি। বেশ খানিকটা এগিয়েছি, এমন সময় পথের একপাশে জঙ্গলময় জায়গা থেকে যেন খচখচ একটা শব্দ এলো। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে পড়ল। একটা হাত তুলে আমায় থামতে ইশারা করতে আমিও থমকে গেলাম। তাকিয়ে দেখি রাস্তার একপাশ দিয়ে নদী বয়ে গেছে, অন্য পাশে জঙ্গল মতো রয়েছে। সেই জঙ্গলের মধ্যেই এক জায়গায় শব্দটা হচ্ছে। ওই জঙ্গলের মধ্যে ঝোপের ভিতরে কি যেন একটা নড়াচড়া করছে। আপনি পিছনে দাঁড়ান, ও মনে হয় আবার খেপেছে। রাত বিরেতে মাঝে মাঝে এমনটা করে, দুজনে মিলে ঝগড়া শুরু করে দেয়। কথাটা বলেই লোকটা একটু হাসলো। হাতের হ্যারিকেনটা তুলে নিয়ে ফ্যাস ফ্যাসে গলা তুলে যেন ধমক দিল কাকে। এই আবার কি শুরু করলি বলতো তোরা? হ্যাঁ, বলছি না এসব সময় এসব করবি না, তাছাড়া বাইরের লোক আছে আমার সঙ্গে। এরপরেই অদ্ভুত একটা ব্যাপার হলো। লোকটার কথা শুনে জঙ্গলের ভিতরে হুটোপুটি করতে থাকা কারা যেন চুপ করে গেল। জঙ্গলটা শান্ত হলো, শব্দটাও বন্ধ হলো। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো দুটো বাচ্চা ছেলে, বয়স 12-13 কিংবা তার একটু বেশি হবে। পাশাপাশি দুটো মাথা ঝোপ জঙ্গলের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তাদের চোখের দৃষ্টি উজ্জ্বল, মুখে একটা অদ্ভুত হাসি। লোকটা ওদের দিকে তাকিয়ে আবার বলল, এখন যা যা এখান থেকে। ব্যাপার দেখে আমি কিন্তু বেশ চমকে উঠেছি। এত রাতে জঙ্গলের মতো জায়গাটায় দুটো বাচ্চা ছেলে কি করছে? কিন্তু কথাটা লোকটাকে জিজ্ঞাসা করার মতো সাহস কি একটা কারণে যেন করতে পারলাম না। লোকটা বোধহয় আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, তাই বলল, ভাবনার কিছুই নেই। আসলে এই জঙ্গল পেরিয়ে গেলেই গ্রামে কয়েকটা ঘর রয়েছে, ওরা ওখানেই থাকে। রাতের বেলায় মাঝে মাঝে দুই ভাই চলে আসে এই দিকে। কিন্তু ওদের বাবা মা ওরা কিছু বলে না? লোকটা এই কথায় উত্তর দিল না। আমরা আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। নদীর জলের কুলকুল শব্দ কানে এসে লাগছে। বারবার মনে হচ্ছে আমাদের চারপাশে অন্ধকারে কে যেন হেঁটে চলেছে মাঝে মাঝে। মনে হচ্ছে এই কিছু একটা আমার পিছু পিছু ছুটে আসছে। চমকে উঠে পেছনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন পেছনের অন্ধকারের মধ্যে কি একটা যেন মিশে গেল। সামনের দিকের অল্প আলো রয়েছে, তাই বাকিটুকু যেন আরো বেশি অন্ধকার হয়ে গেছে। একবার একটা বাঁক ঘুরে জঙ্গলের মতো জায়গার মধ্যে দিয়ে সামনে এগিয়ে চলেছি। এমন সময় মনে হলো
একপাশের একটা বড় লম্বা গাছের ডালের কাছে কে যেন বসে আছে। ওটা কি? এত রাতে গাছের ডালের উপর ওটা কি বসে আছে? রাত কোথায়, এখন তো সবে সন্ধে, কিন্তু গাছের উপর তো কেউ বসে নেই। কোথায় কি দেখতে পাচ্ছেন আপনি বলুন তো? হ্যাঁ, আমি আবার গাছের উপরে তাকালাম। একটু আগে সেই গাছের উঁচু ডালটার উপরে কাকে যেন বসে থাকতে দেখেছিলাম, কিন্তু এখন আর নেই কেউ। গাছের ডালে একটা সরসর শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ একজন আমাদের কথা শুনে গাছ বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে এই মাত্র। কোনো রকমে হাতঘড়িটা চোখের সামনে এনে দেখলাম খুব বেশি নয়, মাত্র 7টা বেজেছে। এতটা অন্ধকার এ সময় হওয়ার কথা নয়। আকাশে কালো মেঘ থাকার জন্য আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার জন্য চারপাশটা এমন হয়ে গেছে। হ্যারিকেনটা কিন্তু জ্বলছিল। হ্যারিকেনের উপরের দিকে একটা ঢাকা মতো রয়েছে, তাই বৃষ্টির জল হ্যারিকেনের ভেতর পর্যন্ত ঢুকতে পারছে না। অনেকটা পথ হেঁটে এসে বললাম, আর কতটা যেতে হবে? খুব বেশি না, এই তো এসে পড়েছি, আর একটু এগিয়ে গেলেই তারপরে গ্রাম। একটা অদ্ভুত কথা মাথায় এলো সেই মুহূর্তে। গ্রাম যদি এতটা দূরে হয় তাহলে হারাধন ওই সময় ওইখানে কি করছিল? কথাটা বলতে যাওয়ার আগেই হারাধন লাঠিটা তুলে সামনের দিকে দেখালো। হ্যাঁ, নলহাটি গ্রামে এসে পড়েছি। ওই যে আমার বাড়ি। একটা বাড়ির দিকে দেখালো হারাধন। আমার বড্ড ক্লান্ত লাগছিল, তাছাড়া ঘুম পেয়েছিল, তাই আর দেরি করলাম না। তাড়াতাড়ি হারাধনের সঙ্গে তার ঘরে ঢুকলাম। পাশাপাশি দুটো ঘর, সামনে একটা বারান্দা। গ্রামে যেমন হয় আর কি। মাটির ঘর, মাথায় টিনের চাল রয়েছে। হারাধন খাবার ব্যবস্থা করল, তবে তা অতি সামান্য। দুটো রুটি আর একটা কিসের যেন তরকারি। খিদের মধ্যে ওইটুকু খেয়েই পেট ভরে জল খেয়ে পাশের ঘরে ঘুমোতে চলে গেলাম। বিছানাটা বেশ ভালো, বালিশ ছাড়াও একটা চাদর মতো কি যেন ছিল। সেটা টেনে নিয়ে চোখ বন্ধ করলাম। ব্যাগটা রেখেছি মাথার কাছে একটা লম্বা টেবিলের উপরে। সত্যি বলতে আর কিছুই ভালো লাগছিল না। এতটা যাত্রা, তার উপরেই এই এত অদ্ভুত ব্যাপার, সব মিলিয়ে শরীর আর মন দুটোই বিশ্রাম চাইছিল। ঘুমটা ভেঙে যায় বেশ খানিক রাত্রের দিকে। রাত কত হবে মনে নেই। হারাধন টেবিলের উপর আমার ব্যাগের পাশে একটা জলের জগ রেখে গিয়েছিল। তারপর নিজের হাতে দরজা বন্ধ করে আমি ঘুমোতে গেছি। হঠাৎ করে ঘুম ভাঙতে মনে হলো ঘরের জানালাটা খোলা, কিন্তু আমি নিজের হাতে জানালা বন্ধ করেছি। আশ্চর্য, জানালাটা তো আমি নিজের হাতে বন্ধ করলাম। তাহলে বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করব বলে দুপা এগিয়ে গেছি। এমন সময় একটা কুকুরের ডাক শুনতে পেলাম। একটা কুকুর ঘেউ ঘেউ করে একদম কাছে কোথাও ডেকে চলেছে। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনটা অনেকক্ষণ আগেই নিভে গেছে। অন্ধকারেই নিচে নেমেছিলাম, আর নিচে নামতেই পায়ের নিচে কেমন যেন একটা লাগলো। যেন নরম নরম কিছুর একটার উপর পা পড়েছে, আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পায়ের কাছ থেকে ছিটকে সরে গেল একপাশে। আমি ভয় পেয়ে বিছানার উপর লাফিয়ে উঠে পড়লাম। সাপ নয় তো? তেমন ঠান্ডা কিছু একটা বলে মনে হলো তো। কুকুরটা আবার কাছেই কোথাও ডেকে উঠল। অন্ধকারের মধ্যে আমি টেবিলের কাছটা হাতড়াতে গেলাম। ব্যাগের মধ্যে টর্চ আছে, কিন্তু টর্চ গেল কোথায়? টেবিলটাই বা গেল কোথায়? আরে 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 ব্যাপারটা কি হলো? হ্যাঁ, টেবিল, টর্চ, হ্যারিকেন সব তো এখানেই ছিল, গেল কোথায়? পাগলের মতো বিছানার চারপাশে ঘুরতে ঘুরতে শূন্যে হাত বাড়িয়ে টেবিল খোঁজার চেষ্টা করছি, কিন্তু টেবিল তো দূরে থাক, কোনো কিছুই আমার হাতে লাগছে না। অন্ধকারের মধ্যে দুটো হাত জুড়ে এভাবে কিছু খুঁজে বের করা যে কতটা কষ্টকর, তার সেই অবস্থার মধ্যে যে পড়েছে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। কুকুরের ডাকটা কিন্তু
আবার শুনতে পেলাম বেশ কাছ থেকে, যেন মনে হলো একটা কুকুর ঘরের ভেতর কোথাও আছে। ততক্ষণে বিছানার চারপাশে টেবিল খোঁজার বৃথা চেষ্টা ছেড়ে আমি বিছানার একদম মাঝখানে এসে বসে পড়েছি। আর তখনই মনে হলো শুধু জানালাটা নয়, ঘরের দরজাটাও খোলা, কিন্তু অজানা কোনো কারণে চাঁদের আলো ভেতরে এসে ঢুকছে না। ব্যাপারটা কি হলো? ঘরের বাইরে চাঁদের আলো, কিন্তু কিন্তু জানালা দিয়ে বা দরজা দিয়ে সে আলো ভেতরে ঢুকতে পারছে না কেন? তখনই কুকুরটাকে ঠিক দরজার সামনে দেখতে পেলাম। কি যেন একটা খাচ্ছে, কিছু একটা হাতের থাবায় বসিয়ে তারপর দাঁত মুখ দিয়ে খেয়ে চলেছে, আর মাঝে মাঝে শব্দ করছে। কুকুরটা ওটা খাচ্ছে। চাঁদের আলোটা বারান্দার কাছে এসে পড়েছিল। এবার কুকুরটা গেল বাইরের বারান্দার দিকে, তারপর বাঁশের গায়ে গিয়ে থামল। আর সঙ্গে সঙ্গে সেদিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম আর হতভম্ব হয়ে গেলাম। কি করে এটা হয়? একটা বাচ্চা ছেলের রক্তে লেপ্টে থাকা মাথা তার মুখে, সে মাথাটার এখানে ওখানে খুবলে ফেলেছে কুকুরটা। তার দাঁত নেই, একটি চোখ নেই, তার মুখের ভেতর থেকে কি যেন বেরিয়ে এসেছে বাইরে। দূর থেকে দৃশ্যটা দেখে আমি ভয় কেঁপে উঠলাম। ঠিক সেই মুহূর্তে কুকুরটা মুখ তুলে আমার দিকে তাকালো। কিন্তু এটা কি দেখছি আমি? কুকুরটার দুটো চোখ যেন অদ্ভুতভাবে জ্বলছে। তার দুটো সাদা চোখ আমার দিকে তাকিয়ে আছে। এইবার সে তার মুখটা খুলল। তার মুখের ভেতরে রক্ত লেগে থাকা দাঁতগুলো দেখতে পেলাম। উঠানের বারান্দার কাছে দাঁড়িয়ে দরজার ভেতরের দিকে তাকিয়ে পা দুটো সামনে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে গড় গড় গর্জন করল। এ তো কোনো সাধারণ কুকুর বলে মনে হচ্ছে না। এত বড় কুকুর এর আগে তো আমি কখনো দেখিনি। ভয়ে আতঙ্কে আমি পাথরের মতো হয়ে গেলাম। মাথার ভিতর কিন্তু এগুলোই ঘুরে ফিরে আসছিল, অথচ একবারও চিৎকার করে পাশের ঘরে থাকা লোকটাকে যে ডাকা দরকার সেটা মনে আসছিল না। কুকুরটা হাঁটতে হাঁটতে একদম দরজার কাছে এসে যখন দাঁড়ালো, তখন আমি আর পারলাম না। বিছানার মধ্যে আস্তে আস্তে পেছনের দিকে সরতে লাগলাম। মনে হলো কুকুরটা চাঁদের আলো ছাড়িয়ে আস্তে আস্তে ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে। পাশে কোথাও কোনো শব্দ নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে গেছে। নিজের হৃৎপিণ্ডের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছি। অন্ধকারের মধ্যে এক দৃষ্টে সেই কুকুরটার দিকে তাকিয়েছিলাম, অপেক্ষা করছিলাম কিছু একটা ঘটে যাওয়ার জন্য। আমার কাছে কোনো হাতিয়ার নেই, ব্যাগটা খুঁজে পেলেও তবে একটা সুযোগ ছিল, কিন্তু না। এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। তার পায়ের শব্দ স্পষ্ট আমার কানে এসে লাগছে। গলাটা শুকিয়ে আসতে শুরু করলো। মনে পড়ে গেল জলের জগ দিয়ে গিয়েছিল হারাধন। আবার হাত বাড়ালাম। আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেল। আমার হাতটা গিয়ে পড়ল জলের জগের উপর। সঙ্গে সঙ্গে জগটা ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝেতে। একটা ঢং শব্দ করে চারপাশটা ভরে উঠল। আর ঠিক তখনই একটা দমকা হাওয়ায় আমার ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম বিছানা থেকে। ব্যাগে টর্চ আছে, যদি একবার বার করতে পারি। নিচে নামতে যাব, কিন্তু টেবিলের উপর থাকা হ্যারিকেন হঠাৎ একা একা জ্বলে উঠল। আমি এবার চিৎকার করে হারাধনকে ডাকতে লাগলাম, কোথায় আছেন আপনি? এই ঘরে একটা কুকুর ঢুকেছে। কুকুরটার সেই গর্জন যেন তখনও শুনতে পাচ্ছি। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ তখনও ছড়িয়েছিল। আমি তাড়াতাড়ি জলের জগটা হাতড়ে হাতড়ে মাটি থেকে তুলে নিয়ে উঠে দাঁড়াতে যাব, এমন সময় মনে হলো বিছানার তলায় কিছু এসে একটা ঢুকেছে। একদম কোণের দিকে দেওয়ালের কাছে হেলান দিয়ে কেউ একটা বসে আছে।
তার দুটো চোখ সাদা নয়, বরং লাল টকটক করছে, যার হাত পায়ে ঠিক কুকুরের মতো নখ। দেখার জন্য নিচু হয়েছিলাম। তখনই দৃশ্যটা দেখে আর সেখান থেকে নড়বার মতো ক্ষমতা আমার রইল না। যেন কোনো অদৃশ্য আঠায় কেউ আটকে দিয়েছিল মাটির কাছে। কি হয়েছে? চিৎকার করে উঠলেন কেন? হ্যাঁ, ডাকটা শুনেই আমি সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখি বিছানার তলায় কিচ্ছু নেই। ঘরের মধ্যে কুকুরের ডাক কিংবা সেই অদ্ভুত গন্ধটা কিচ্ছু আর নেই। উপরে উঠে বসে দেখি চাঁদের আলো জানলা দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে। ঘরে হারাধন নামের লোকটা এসে ঢুকেছে। তার এক হাতে একটা হ্যারিকেন, অন্য হাতে লাঠি। আমার ঘরে কিছু একটা ঢুকেছিল। কিন্তু সেটা কি করে হবে? ঘুমানোর আগে তো ভালো করে ঘরটা দেখে নিয়েছিলে। তাছাড়া দরজা তো বন্ধ ছিল, কেউ ঢুকবে কি করে? এতটা হেঁটে এসেছো, নতুন জায়গা, তাই এমনটা মনে হচ্ছে। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি যেন একটা হয়ে গেল। তার কথা শুনে আমি অনেকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। একটু চিন্তা ভাবনা করলাম বটে, তবে তারপরে ঘুম চলে এলো। সকালে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে তাকিয়ে কিন্তু অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? কাল রাতের দিকে বৃষ্টি কমে গিয়েছিল। আমি ভাবলাম গরমে আপনার ঘুম হবে না। ঘুম তো হয়েছিল, কিন্তু কাল রাত্রে কুকুরটাকে আপনি দেখেছিলেন? কুকুর? কোন কুকুর? আর কোথায় কুকুর দেখতে পেলেন? কাল রাতে আমার ডাক শুনে যখন আপনি আমার ঘরে এলেন, তখন ওই যে বললাম না, একটা কুকুর ঘরে ঢুকে পড়েছে। লোকটা আমার দিকে অবাক হয়ে তাকালো, তারপরে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ঘুম বেশ গভীর। একবার ঘুমিয়ে পড়লে সহজে ঘুম ভাঙে না। কাল রাতে ঘর থেকে বেরই হয়নি, তাহলে আপনার ঘরে যাব কি করে? হ্যাঁ, আর আপনার ঘরে কুকুর ঢুকলো কেমন করে? ঘরের দরজা আপনি নিজে হাতেই তো ভেতর থেকে বন্ধ করে দিলেন। সকালে উঠে দরজার দিকে তাকিয়ে যে কথাটা মনে হয়েছিল, এখন আবার সেই কথাটাই মনে হলো। সত্যি তো, দরজা আমি নিজের হাতে বন্ধ করে দিয়েছি। দরজায় খিল দিয়ে আমি ঘুমোতে গেছি। কুকুর হোক কিংবা লোকটা, ঘরের ভেতরে ঢুকবে কি করে? অদ্ভুত ব্যাপার। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? কিন্তু এত সত্যির মতো স্বপ্ন হয় কি করে? নতুন জায়গা, তাই অমনটা হচ্ছে। একটু ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। আমি যেতাম, কিন্তু আপনার রান্নার ব্যবস্থা করতে হবে তো। তারপর আবার বাড়িতে কিছু কাজও রয়েছে। ওই 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 সামনে রাস্তা ধরে এগিয়ে গেলে বাজার পড়বে। জানেন, আমাদের গ্রামে আগে সপ্তাহে একদিন হাট বসতো, কিন্তু এখন সেটা প্রতিদিনই বসে। যান যান, ওখান থেকে আবার ঘুরে আসুন। মনে মনে ভাবলাম সেটাই ভালো হবে। কাল কি দেখে ফেলেছি, এখন একটু ঘুরে আসি। পোশাক বদলে বেরিয়ে পড়লাম। গ্রামের বাড়িগুলো প্রায় একই রকম দেখতে সব কটা। বেরোনোর সময় লক্ষ্য করলাম এই বাড়িটার একদম সামনের দিকে একটা ছোট্ট সুপারি বাগান রয়েছে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আরেকটু এগোতেই লোকজনের কথাবার্তা শুনতে পেলাম। সামনে দেখি বেশ কিছু লোকজন জড়ো হয়ে রয়েছে। ওটাই বোধহয় সেই হাট বাজার। এগোতেই বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তায় চারপাশটা ভরে উঠল। বুঝতে পারলাম ওই জায়গায় অনেক লোকজন পাওয়া যাবে। তাছাড়া কাল স্টেশন মাস্টারের পর ওই একটা মাত্র লোককে দেখতে পেয়েছিলাম। এখন এত লোকজন দেখে বেশ ভালো লাগছে। বাজার বেশ বড় সড়ো। এখানে ওখানে গ্রামের লোকেরা সবজি বিক্রি করছে। একটা মুদিখানা দোকানের মতো দেখলাম। এক জায়গায় একজন মাছওয়ালা বসে আছে, ডিম, ফল আরও অনেক কিছু বিক্রি করছে। বেশ ভালো লাগলো জায়গাটা। আমি এদিকে ওদিকে তাকিয়ে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। মনে পড়ে গেল অমলেন্দুর বলা কথাগুলো। বাজারটা ঘুরে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। চারপাশটা তাকিয়ে দেখছি। সত্যি বলতে গ্রামটা বেশ ভালো। বাজার পেরিয়ে গেলে মাটির রাস্তা চলে গেছে। সামনের দিকে দুপাশে ধানের জমি। এই বাজারের কাছে এসে গ্রামটা শেষ হয়েছে। তারপরে আর কোনো বাড়িঘর নেই। সোজা রাস্তা অনেক দূরের দিকে এগিয়ে গিয়ে কোথায় যেন মিলিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আছি।
এমন সময় একটা লোকের কথা শুনে তাকিয়ে দেখলাম একজন মধ্যবয়স্কের মতো লোক। তুমি কে বলো তো? তোমায় তো এখানে এর আগে দেখিনি। আমি এখানে থাকি না, নৈহাটি থেকে এসেছি। লোকটা একটু কৌতূহলী হয়ে আমার আরও কাছে এগিয়ে এলো। তার হাতে একটা ব্যাগ দেখে বুঝতে পারলাম লোকটা বাজার করতে এসেছিল। নৈহাটি থেকে এখানে এসেছো সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি উঠেছো কোথায়? ভদ্রলোকের নাম কি জানো? হারাধন মণ্ডল। তিনি তো আমায় ওই ব্রিজের কাছ থেকে তার বাড়ি পর্যন্ত নিয়ে এলেন, নাহলে কাল মেঘ করে এমন অন্ধকার হয়ে গিয়েছিল। কথাটা শুনে তার মুখটা কেমন যেন হয়ে গেল। তাড়াতাড়ি এগিয়ে এসে আমার একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, ওই হারাধনের বাড়িতে তুমি উঠেছ? হারাধনের বাড়িতে মানুষ থাকতে পারে না। রাতের বেলা একটা কুকুরকে দেখোনি? তার কথা শুনে অবাক হয়ে গেলাম। যে কুকুরের কথা ওই লোকটা মানে হারাধন পর্যন্ত বিশ্বাস করতে চায়নি, সেই কথাটা হঠাৎ করে এই লোকটা কি করে জানলো? আমার মুখ দেখেই লোকটা সামান্য রহস্যময় হাসি হেসে আবার গলা নামিয়ে বলল, আরে গ্রামের সবাই জানে ওই কুকুরটার কথা। হারাধনের কুকুর ওটা। ওই বাড়িতে থাকতো, কিন্তু একবার কি করে জানো কুকুরটা মারা পড়ে। কিছু হয়তো হয়েছিল। তাছাড়া হারাধন লোকটা তো সুবিধের নয়, অনেক কিছু জানেও। কুকুরটা পাশের ঘরের দরজার একদম কাছে মরে পড়েছিল। বড় কথা, সেই বারান্দার উঠোনের কাছে রক্ত লেগেছিল। সেই রক্ত কুকুরের নয়। কথা শুনে দিনের বেলাতেও কেমন যেন চমকে উঠলাম। কালকে রাতে তো আমিও দেখেছিলাম একটা বাচ্চা ছেলের মাথা। কিন্তু হারাধন তো কিছু বলল না। তার বাড়িতে রাতের বেলা কুকুরটা দেখা ছাড়া আর তো কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি, তবে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওখান থেকে চলে এসো। ওখানে থেকো না, ওখানে বিপদ হতে পারে। তাছাড়া ওই হারাধন ভালো লোক নয়। রাতের বেলা তোমার যদি কোনো ক্ষতি করে। হ্যাঁ, বন্ধ ঘরের দরজা দিয়ে হারাধন ভেতরে এসে ঢুকেছিল। বন্ধ ঘরের দরজা সে কি করে খুলেছিল সেই রহস্য আমার কাছে এখনও অজানা। লোকটা বারবার আমায় তার সঙ্গে যাবার জন্য বলতে লাগলো। একসময় বাধ্য হয়ে বললাম, দেখুন আমার ব্যাগটা ওখানে রয়েছে, তাহলে ব্যাগটা নিয়ে আসতে হবে তো। লোকটা কিন্তু শুনল না। আমার সঙ্গে সঙ্গে হারাধনের বাড়িতে এলো। আর হারাধনের বাড়ির ওখানে পা দিয়েছে, সাথে সাথে ওই লোকটা ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সোজা তাকালো আমার সঙ্গে আসা লোকটার দিকে। তারপর বলল, এই তুই এখানে কেন রে বিমল? বলছি না আমার কাছে তুই বাঁধা দিবি না? হ্যাঁ। আমার সঙ্গের লোকটা কেমন যেন রাগী গলায় বলে উঠল, খবরদার, সব সময় তুই একা সব কিছু করতে পারবি না। ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। প্রথম লোকটা আর দ্বিতীয় লোকটা মিলে কি যেন একটা বাঁক বিতণ্ডা করতে লাগলো। আমি কিন্তু ততক্ষণে নিজের ঘরে ঢুকে এসেছি। ঘর থেকে ব্যাগটা তুলে নিয়ে বাইরে বেরোতে যাব, হারাধন ঠান্ডা গলায় বলল, কাজটা কিন্তু ঠিক করলেন না। আমি আপনাকে ব্রিজের কাছ থেকে রাতের অন্ধকারে নিয়ে এসেছিলাম। আমি আমতা আমতা করে বললাম, না মানে সেসব ব্যাপার নয়, আসলে বিকেলের দিকটা ওইদিকে ঘুরে আজ আমি বেরিয়ে যাব এখান থেকে। একটা দিন তো হয়ে গেল, তাছাড়া বাড়িতে বসে কি করবোটা কি? আস্তে আস্তে ঘুরে দেখি, যদি ফিরতে দেরি হয় তাই আর কি ব্যাগটা সঙ্গে নিলাম। হারাধন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তারপর আগের মতোই ঠান্ডা গলায় বলল, বেশ, যখন আপনি যেতে চান তাহলে যান। এরপর দ্বিতীয় লোকটার সঙ্গে আমি বেরিয়ে গেলাম। তার নাম বিমল হালদার। পথ চলতে চলতে বড় রাস্তা ছেড়ে এসে আমায় একটু ভেতরের দিকে নিয়ে গেল। এইদিকেও বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে, সেখানেই তার বাড়ি। বাড়িতে পৌঁছতে দেখা গেল শুধু আশেপাশে নয়, তার বাড়িতে তার বউ, এমনকি তার একটা ছেলেও আছে। আমায় একটা ঘরে থাকতে দিয়ে খাওয়ার ব্যবস্থা করতে চলে গেল। ঘরটা কিন্তু আগের ঘরের চেয়ে ভালো। মাটির দেওয়াল হলেও ওপরে টিনের চাল বেশ ঝকঝকে। তাছাড়া ঘরের মধ্যে এখানে ওখানে আসবাবপত্র রয়েছে বেশ কয়েকটা। আগের দিন রাতে যে অস্বস্তি হয়েছিল আজ কিন্তু তেমন হলো না। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ ওই বিমল নামের লোকটা এবং তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বললাম। সত্যি বলতে আপনাদের গ্রামে আসার কোনো কথাই কিন্তু ছিল না। নেহাত আমার এক বন্ধুর সঙ্গে একটা ব্যাপারে কথা কাটাকাটি হয়ে এই নলহাটি গ্রামে এসে পড়েছে।
তবে গ্রামটা কিন্তু বেশ ভালো। বেশ ভালোই, কিন্তু এখন আর লোকজন খুব একটা আসে না। সবাই কিছু একটা কারণে ভয় পায়। ওই যে ব্রিজের কথা তুমি বলছো, ওর আশেপাশে লোকেরা ভয় পায় কিছু একটা দেখে। আরে সত্যি কথাটা ভুলেই বলো না বাপু। আসলে জানো, আমাদের গ্রামে একবার একটা বড় বিপদ হয়েছিল। গ্রামে একটা রোগ দেখা গিয়েছিল, তাতে বেশ কিছু লোকজন মারা যায়। অবশ্যই এমন রোগ হয়েছিল যে মৃতদেহ পোড়াবার মতো আর কোনো লোক নেই। সবাই তো ভয় পাচ্ছে, তাই বেশ কিছু মৃতদেহ সে সময় নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকেই তো ওই নদীর জলের কাছে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়। আমি যেদিন এখানে এসেছিলাম সেদিন বৃষ্টি পার হওয়ার সময় ব্রিজের উল্টো দিকে কাদের যেন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারা আমায় কিছু বলছিল, তাহলে ওরাই কি? হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তবে তুমি এখানে এসেছো কদিনের জন্য? রাতে এখানে এসেছি, আজ ধরলে 2 দিন হয়ে যাবে। তুমি বাপু এক কাজ করো, আজকে আমাদের বাড়িতেই থেকে যাও, কালকে দিনটাও থাকো। আজ বিকেলের দিকে বরং আশপাশটা একটু ঘুরে দেখো। কালকে সকালে গ্রামের বাইরের দিকে একটা বড় মাঠ আছে, সেই দিকটা দিয়ে গেলে ওই গ্রামের নদীটা দেখা যাবে। সমস্ত কিছু দেখেই তারপর নয় পরশুদিন বাড়ি যাও। মনে মনে তেমনটাই করলাম। বিমল নামের ওই লোকটি এবং তার স্ত্রীর ব্যবহার খুব ভালো। তাদের ছেলেটির সঙ্গেও খানিকক্ষণ কথাবার্তা হলো। তবে ছেলেটি কেমন যেন শান্ত শিষ্ট, সহজে কথা বলতে চায় না। সেদিন বিকেলের দিকে ঘর থেকে বাইরে বেরিয়েছি লোকটার সঙ্গে। আশেপাশের আকাশে আবার কালো মেঘ করেছে। আমাদের এখানে সন্ধে হওয়ার পরে মেঘ হয় আর অন্ধকার হয়ে যায়। আসলে গ্রামের দিক তো বুঝতেই পারছেন। একটা কথা বলল বটে, তবে গ্রামের দিকে আমি এর আগেও গেছি। সন্ধে হলেই এমন তো অন্ধকার হওয়ার কথা নয়। হাঁটতে হাঁটতে ছোট পথ ধরে এগোতে লাগলাম সামনের দিকে। বেশ কয়েকটা বাড়িঘর পেরিয়ে গেলাম, অথচ কাউকে কোথাও দেখতে পেলাম না, কোনো শব্দ শুনতে পেলাম না। হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে গিয়ে কি মনে হতে বললাম, আচ্ছা আপনাদের এই গ্রামে কতজন থাকে? ওই বাজারের পরে তো গ্রাম শেষ হয়ে গেছে, তাই না? ততক্ষণে আরও অন্ধকার হয়ে গেছে। বেশ বুঝতে পারছিলাম ফেরার সময় আরও অন্ধকার হয়ে যাবে। সেটা বুঝতে পেরেই লোকটার সঙ্গে করে একটা হ্যারিকেন নিয়ে এসেছিল। কথাটার উত্তর পেলাম না। আরও কিছুটা এগিয়ে এসে কি মনে হতে পেছন ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি একা একা হেঁটে চলেছি গ্রামের পথ ধরে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটা হাওয়া আমার গায়ে লাগতেই ভাবনায় ছেদ পড়ল। এত অন্ধকার হয়ে গেছে যে চারপাশে ভালোভাবে দেখতে পাচ্ছি না। এই লোকটাকে কোথাও দেখতে না পেয়ে বললাম, কি হলো, কোথায় গেলেন আপনি? আমার পেছনে ডান দিকে বাঁ দিকে কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে এই অল্প মুহূর্তের মধ্যে লুকিয়ে পড়া যায়। গ্রামের বাড়িগুলো আশেপাশেই আছে, কিন্তু অত পর্যন্ত যেতে গেলেও তো সময় লাগবে, তাছাড়া শব্দ করবে। মনে মনে অবাক হয়ে বললাম, আশ্চর্য, এইমাত্র দেখতে পেলাম লোকটা আমার সঙ্গে রয়েছে আর এখনই দেখতে পাচ্ছি না। আমার মনের কথা শেষ হলো না, তার আগে মনে হলো আমার ঠিক পেছনেই কেউ একটা যেন এসে দাঁড়িয়েছে। প্রথমবার এই গ্রামের পথে অন্ধকারের মধ্যে হঠাৎ করে যেন প্রচণ্ড ভয় পেলাম আমি। একটু আগে চারপাশ ঘুরে দেখেছি আমি, কেউ কোথাও ছিল না। এই মুহূর্তে আমার পেছনে তাহলে কে এসে দাঁড়িয়েছে? পিছন ঘুরে দেখব সেই সাহসটা জোগাড় করতে পারলাম না। আমি আমতা আমতা করে বললাম, আমার পেছনে কে? বিমলবাবু আপনি? কোনো সারা শব্দ নেই। স্পষ্ট বুঝতে পারছি আমার ঘাড়ের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস চলছে। এত ঠান্ডা নিঃশ্বাস কোনো মানুষের হতে পারে না। আর তার সঙ্গে সঙ্গে মনে হলো আমার পিছনে যে এসেছে তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে। কারণ মুখ বন্ধ থাকার পরেও সে কথা বলার চেষ্টা করলে যেমন একটা হয় তেমনই। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম সামনের দিকে তাকিয়ে। পেছনে তাকানোর মতো সাহস জোগাড় করতে পারছি না। এমন সময় সামনের দিক থেকে ভেসে এলো লোকটার গলা। আরে কি হলো, এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? চলো চলো, অন্ধকার হয়ে আসছে, ফিরতে হবে তো। অবাক হয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে লোকটা, কিন্তু এইমাত্র তো লোকটা এখানে ছিল না। আপনি কোথায় চলে গেছিলেন? আরে ওই জগন্নাথ একবার ডাকলো, আমি গিয়ে দেখলাম তুমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তাই জগন্নাথের কাছ থেকে একটু কথা বলে এলাম।
তা এখন তোমার কেমন লাগছে? আমি আর কিছু বলতে পারলাম না। পেছনে এসে দাঁড়ানো সেই অদ্ভুত অনুভূতিটা আর ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের ব্যাপারটা এখন আর নেই। লোকটার আসার সঙ্গে সঙ্গে সামনের দিকে হাঁটতে শুরু করতে সব কিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে রইল। নিজের মনের ভাবে নিজেই অবাক হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর লোকটা আমার ঘরে এলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যাওয়ার সময় বলল, রাতের বেলা যদি কোনো শব্দ শুনতে পাও কিংবা কেউ ডাকাডাকি করে তাহলে ঘর থেকে বাইরে বেরোবে না। আমি তো বলেছি আমাদের গ্রামটা খুব একটা ভালো নয়, গ্রামে রাতের বেলা অনেক কিছু হয়। বিমলবাবুর কথা শুনে এবার কিন্তু আমি সত্যি সত্যি কেমন যেন চমকে উঠলাম। একটু আগেই সন্ধ্যাবেলা পথের মধ্যে যা হয়েছে, তারপরে সত্যি বলতে এই গ্রামে এক মুহূর্ত থাকতে আমার ইচ্ছে হলো না। কিন্তু কিছু করার নেই, আজকের রাতটা তো না থেকে যেতে পারবো না। বারবার মনে হচ্ছিল এখানে না এসে ওই হারাধনের বাড়িতে থাকলেই বোধহয় ভালো হতো। একটু পরেই বিমলবাবু একটা হ্যারিকেন আর জলের জগ আগের মতো দিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে বাইরে থেকে বলল, ভেতর থেকে দরজা বন্ধ করে নাও। আমি দরজা বন্ধ করে দিয়ে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এই গ্রামের এই 2 দিনের কথা। তারপর ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুমটা ভাঙল একটা হাসির শব্দ শুনে। কে যেন হাসছে। এত রাতে কে হাসছে? তাছাড়া তার হাসির শব্দ এই ঘরে আসছে কোত্থেকে? আমি বিছানায় উঠে বসার সঙ্গে সঙ্গে হাসির শব্দটা বন্ধ হয়ে গেল। আর তারপরেই মনে হলো ঘরের দরজায় কে যেন আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। ঘরের দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। কে? বিমলবাবু নাকি? ঘরের দরজায় আবার ধাক্কা পড়ল। তারপর বলে উঠল, খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার ঘরে দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আর কথাটা শেষ হলো না, তার আগে যেন মনে হলো কেউ তার মুখটা চেপে বন্ধ করে দিল। আর তারপরে বুঝতে পারলাম ঘরের দরজার বাইরে একজন নয়, বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, ছাপা স্বরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আর আমি চমকে উঠলাম। বিমলবাবু বলে দিয়েছিল রাতের বেলা দরজা না খুলতে। এই গ্রামে রাতের বেলা কিছু একটা ঘটে। টেবিলের পাশে হ্যারিকেনটা জ্বলছে। আমি হ্যারিকেনের আলোটা আর একটু বাড়িয়ে দিলাম। ঘরের জানালাটা বন্ধ, দরজাটাও বন্ধ। তবে দরজার উপর তখনও ধাক্কা পড়ছে। আমি আবার গলা তুলে বলে উঠলাম, তোমরা চলে যাও, চলে যাও বলছি। যাওয়ার জন্য আসেনি, দরজা খোলো বলছি। গলাটা কেমন যেন অদ্ভুত। এমন গলার স্বর কোনো মানুষের হতে পারে না। আমি বিছানার উপর ভয় সেঁটিয়ে রইলাম। পাশের ঘরে বিমলবাবু থাকার কথা, কিন্তু বিমলবাবু কি এসব শুনতে পাচ্ছে না? খুলবো না দরজা, তোমরা চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে। ওকে খুলতেই হবে, খোল, না হলে আমরা সারা রাত এখানেই থাকবো। গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। একসঙ্গে অনেকের কথা ফিসফাস শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে কারা যেন একসঙ্গে হু হু করে হেসে উঠছে। আমি 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে বললাম, চলে যাও, চলে যাও তোমরা এখান থেকে। আমি এই গ্রামে আর থাকবো না। কাল সকালে আমি এখান থেকে চলে যাব। কানে হাত দিয়ে চিৎকার করে চলেছি। তারপর বিমলবাবুর নাম ধরে ডাকছি, বিমলবাবু, বিমলবাবু। তারপরে যেন মনে হলো চারপাশটা কেমন শান্ত হয়ে আসছে। যেন কান থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকালাম। দরজার কাছে ধাক্কাটা এখন বন্ধ হয়েছে। কান থেকে হাত নামিয়ে ঢকঢক করে খানিকটা জল খেলাম। তারপরও পাথরের মূর্তির মতো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি পেছন ফিরে শুতে যাব, এমন সময় টিনের চালের দিকে নজর পড়তে হৃৎপিণ্ড দিয়ে যেন একটা বরফের স্রোত নেমে গেল। আমি যেখানে শুয়ে আছি টিনের চালে, আমার সোজা সুজি উপরের দিকে 2 হাত পায়ে টিকটিকির মতো টিনের চালটাকে আঁকড়ে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি আর থাকতে পারলাম না, চিৎকার করে উঠে ছিটকে গেলাম বিছানা থেকে। আর ঠিক তখনই টিনের চাল থেকে সে ধপ করে এসে পড়ল আমার বিছানার উপর।
ছুটে এসে দরজার খিলটা কোনো রকম খুলে বাইরে একটা পা দিয়ে থমকে গেলাম। একটু আগে এখানে কারা যেন ছিল, তারা গেল কোথায়? পেছনে তাকিয়ে দেখি ততক্ষণে সে বিছানার কাছ থেকে নেমে আসতে শুরু করেছে। আর দাঁড়ানো যায় না, উঠে ছুটতে লাগলাম সামনের দিকে। ছুটতে ছুটতে অন্ধকারের মধ্যে কোন দিকে গেলাম তা বলতে পারি না। বারবার মনে হতে লাগলো আমার পেছনে কারা যেন ছুটে আসছে। থামা চলবে না, থামলে ওরা আমায় জাপটে ধরবে। তাদের মধ্যে থেকে বিমলবাবুর গলা শুনতে পেলাম। কি হলো, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, তোমায় বললাম না ঘরের দরজা খুলবে না? দরজা খুলেছ বলে এমনটা হলো। আমি প্রাণপণে ছুটছি, এত দ্রুত ছুটছি যে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতে হচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে। একবার কিছুতে যেন পা বেঁধে ছিটকে গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। আমার পেছনে যারা ছুটে আসছিল তারা গেল কোথায়? মাটি থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম পায়ে ভীষণ চোট লেগেছে। কোনো রকমে উঠে দাঁড়িয়েছি, এমন সময় দেখি হ্যারিকেন আর লাঠি হাতে দাঁড়িয়ে আছে সেই হারাধন। বলেছিলাম আমার বাড়ি থেকে যাবেন না, গেলে বিপদ হবে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। বিমল মানুষ নয়, সে অনেকদিন আগেই মারা গেছে। হারাধনের কথা শুনে আমার বুকের ভেতরের রক্ত যেন ঝলসে উঠল। আমি যে দিনের আলোতে তাকে স্পষ্ট দেখেছি, তার বাড়িতে তার বউ ছেলের সঙ্গে একসঙ্গে বসে দুপুরে এবং রাতের খাবার খেয়েছি। অনেক বছর আগে যখন গ্রামে কলেরা হয়েছিল, তখন সেই রোগে গ্রামে অনেকেই মরেছে, এমনকি বিমল ও তার গোটা পরিবারও মরেছে। না, আমি যে নিজের চোখে তাদের দেখলাম। অনেকেই দেখতে পায়, এই গ্রামে এমন অনেকেই আছে যারা আর বেঁচে নেই, অনেক আগে মারা গেছে, কিন্তু এই গ্রামের মায়া তারা কাটাতে পারেনি, তাই মাঝে মাঝেই ওরা ফিরে আসে। হ্যাঁ, হারাধনের কথায় আমি কিন্তু এবার বেশ ভয় পেয়ে গেলাম। সত্যি বলতে ওই ঘরে শুয়ে থাকা অবস্থায় বিছানার উপরে টিনের চালে যাকে দেখতে পেয়েছিলাম তাকে কেন জানি না অনেকটা হারাধনের মতোই মনে হয়েছিল। সামনের দিকে হাঁটতে লাগলাম আমরা। হারাধনা আলো হাতে আগে আগেই চলেছে, আমি পেছনে। বিমল আমায় বলেছিল তোমার বাড়িতে একটা কুকুর ছিল, সেই কুকুরটা একদিন রাতে মারা গেছিল, আর তুমি নাকি কি সমস্ত করো। গ্রামের লোকেরা নাকি সবাই তোমায় ভয় পায়। ভয় পায় বলেই এতক্ষণেও ওরা তোমার কোনো ক্ষতি করেনি, না হলে আগে অনেক কিছু করে ফেলতো। আমি বুঝতে পারিনি যে সকালে তুমি বেরিয়ে ওদের কথায় পড়বে, তাহলে আমি সকালে বের হতে দিতাম না। এখন আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়ির দিকে যাচ্ছি না, ওখানে গেলে তোমার আবার বিপদ হবে। এই গ্রামে 3 দিন কেউ থাকলে সে আর এই গ্রাম থেকে বের হতে পারে না। হারাধনের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে কিছু একটা প্রশ্ন করতে যাব, সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। আমার সামনে এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে লাঠি নিয়ে ওটা কে হেঁটে চলেছে? ওটা হারাধন হতে পারে না। তার গোটা শরীরটা কেমন যেন শুকিয়ে এসেছে। ধুতি আর একটা হলদে রঙের জামা জড়িয়ে রাখা একটা আস্ত নরকঙ্কাল আমার সামনে হাঁটতে হাঁটতে চলেছে। ভয় আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন কাজ করা বন্ধ করে দেবে বলে মনে হলো। হঠাৎ যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। হারাধন আমার দিকে ঘুরে তাকালো। একটা নরকঙ্কালের মুখ, মুখের ভেতরে দুটো চোখ লাল টকটক করে জ্বলছে। হারাধন বলল, ভয় পেও না, আমি তোমায় ওই ব্রিজটা পেরিয়ে ওপারে পৌঁছে দেব, তাহলে আর তোমার কোনো চিন্তা থাকবে না। একবার পিছনের দিকে তাকিয়ে দেখো তো। আরাধনের কথায় সত্যি সত্যি পেছনের দিকে তাকালাম, আর দেখতে পেলাম কারা যেন গ্রামের পথ ধরে এইদিকে এগিয়ে আসছে। একজন দুজন নয়, অনেকগুলো কালো কালো ছায়া মূর্তি। এবার পেছনে তাকিয়েছি বলেই বোধহয় তাদের কথাও শুনতে পেলাম। ফিসফিস করে ওরা কথা বলছে, হাসছে। তাদের লাল উজ্জ্বল চোখগুলো আমার বুকের ভেতরে যেন ভয়টা বাড়িয়ে দিল। ওরা কেন আমার পিছু নিয়েছে? কেন ওরা আমায় মারতে চাইছে? আর তুমি? সামনের দিকে তাকিয়ে দেখি কোথায় কঙ্কাল? আমার সঙ্গে তো হারাধন দাঁড়িয়ে আছে।
তাহলে কি আমি চোখে ভুল দেখলাম? ভয়ে আমার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। দ্রুত হারাধনের সঙ্গে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পড়েছি। নদীর জলের শব্দ শুনতে পাচ্ছি। এমন সময় দেখি পথের মাঝখানে একটা কালো ছায়া। হারাধন তাকে দেখতে পেয়ে বলে উঠল, খবরদার, ওর কোনো ক্ষতি করবি না, সাবধান করছি তোকে। গ্রাম থেকে তুই ওকে পার করে দিতে পারবি না। 3 দিন গ্রামে থাকলেই ও আমাদের কাছেই থাকবে। না, ওর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না। এরপর আমার চোখের সামনে সেই ছায়া ছুটে এলো আমার দিকে। আমি 2 হাতে চোখ ঢাকলাম। একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম, হারাধনের চিৎকার। তারপরেই চোখ বন্ধ করা অবস্থাতেই দেখতে পেলাম হারাধনের লাঠিটা উঠে গেছে সামনের দিকে, আর সেই ছায়ামূর্তি 2 হাতে লাঠিটা চেপে ধরে। আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটির উপর পড়ে গেলাম। যখন জ্ঞান এলো দেখি হারাধন আমার মুখের উপর ঝুঁকে রয়েছে। আমাকে উঠতে দেখে বলল, আর দেরি নেই, তাড়াতাড়ি ব্রিজটা পেরিয়ে ওপারে চলে যাও। কিন্তু ওরা কারা? ওরা কেন আমায় মারতে চাইছিল? আর ওই ছেলেটাই বা কে? এখন আর অত সময় নেই। আজকের রাত কেটে গেলে তুমি আর এই গ্রাম থেকে বেরোতে পারবে না। চলে যাও, এক্ষুনি ওপারে চলে যাও। আমি ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে গেলাম। আমার ব্যাগটা বিমলবাবুর বাড়িতেই কোথাও যেন রয়েছে। হাঁটতে হাঁটতে ব্রিজ পেরিয়ে একদম এপারে চলে এসেছি। কি মনে হতে পেছনে তাকিয়ে দেখি হারাধন তখনও এক হাতে লাঠি আর অন্য হাতে হ্যারিকেনটা নিয়ে ব্রিজের একদম প্রবেশ পথের কাছে আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। কিন্তু হারাধনের সামনে ওরা কারা যেন কালো কালো লিকলিকে কতগুলো ছায়ামূর্তি হারাধনের একদম চারপাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। হ্যারিকেনটার আলোয় তাদের অস্পষ্টভাবে দেখে আর দাঁড়াতে পারলাম না। উঠতে লাগলাম উপরের দিকে। এখনো আমি তোদের বলছি, তোরা আমার কথা বিশ্বাস করছিস না। নলহাটি বলে কোনো স্টেশন নেই, গ্রাম তো অনেক দূরের ব্যাপার। যদি না থাকে তাহলে আমি সেদিন কোন স্টেশনে নামলাম? সেই স্টেশনে স্টেশন মাস্টার আমায় পথ বলে দিয়েছিল। তাছাড়া ব্রিজ পেরিয়ে আমি ওপারে গিয়ে নলহাটিতে গিয়ে পৌঁছলাম। সেখানে হারাধন মণ্ডলের সঙ্গে আমার প্রথম দেখা হয়। বাকি যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা সত্যি মানুষ কিনা সে কথা বলতে পারি না, তবে বিমলবাবু যে মানুষ নয় সে তো হারাধন নিজেই আমায় জানিয়েছিল। এখনও তো কথা বলার প্রয়োজন নেই। ট্রেনে যখন উঠেছি বেশি তো না, আর 7টা স্টেশন, এক্ষুনি ট্রেন ছাড়বে। আমি, অমলেন্দু, নবীন আর উৎপল মিলে বেরিয়েছি। আমাদের লক্ষ্য নলহাটি গ্রাম। সেই রাতে কীভাবে যে সেখান থেকে স্টেশনের পথে রওনা হয়েছিলাম তা আমি জানি না। তারপর পথ ভুলে কোন দিকে গিয়েছিলাম সেটাও জানি না। পরে লোকজনদের জিজ্ঞাসাবাদ করে নলহাটি স্টেশনের আগের স্টেশনে চলে গিয়েছিলাম। সেখান থেকে ট্রেন ধরেছিলাম। তবে বাড়িতে ফিরে সবাইকে সমস্ত কথা বলতেই সবাই বিশ্বাস করলেও অমলেন্দু কোনো কথা বিশ্বাস করেন। ও বলেছিল, হতেই পারে না, ওই গ্রামে এখন আর কেউ থাকে না। তুই সেই গ্রামে গিয়ে এত কিছু দেখলি কি করে? গ্রামের বাজার, লোকজন, তাদের মধ্যে 2-1 যে মারা গেছে সে কথা তুই বলছিস, কিন্তু আমি শুনেছি গোটা গ্রাম মারা গেছিল। ওই স্টেশনে এখন আর কোনো ট্রেন থামেই না। তারপরেই অনেক বাঘ বিতণ্ডার পর আমাদের আজ নলহাটি যাত্রা। জগৎপুর স্টেশন থেকে ট্রেনে ওঠার পরেই সবাই মনে মনে কেমন যেন গম্ভীর হয়ে বসে রয়েছে। জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম। সেদিন এমনভাবেই যাচ্ছিলাম, সে বৃদ্ধের কথাটা মনে পড়ে গেল। নলহাটি স্টেশনের কথা শুনে সে বৃদ্ধ বলেছিল, কিন্তু আমি তো সেই গ্রামে গিয়েছি। দিনের আলোয় সেই গ্রাম বাজার সমস্ত কিছু দেখেছি। মাঝে একটু আধটু এমন কিছু ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আচ্ছা, তুই সেই গ্রামে যখন গেছিলি তখন তো রাত, পরদিন সকালে যেখানে ছিলি তাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলি? আমি উত্তর দিলাম না, চুপ করে মাথা নাড়ালাম। কারণ ততক্ষণে একটা কথা আমার বারবার মনে হচ্ছে, নলহাটি স্টেশনের সেই স্টেশন মাস্টারের কাছে গেলেই তো সমস্ত কথা পরিষ্কার হয়ে যাবে। মাত্র 4 দিন আগের কথা, আমার মুখটা নিশ্চয়ই মনে রেখেছে। তাছাড়া ব্রিজ পেরিয়ে গিয়ে যে পথে আমরা হারাধনের বাড়ি গিয়েছিলাম সে রাস্তা আমার চেনা। অপেক্ষা করতে লাগলাম। নলহাটির আগের স্টেশন মুকুন্দপুর।
মুকুন্দপুর থেকে ট্রেন ছাড়ার পরে আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, যেন মনে মনে বলছি আরেকটু অপেক্ষা কর তোরা, তারপরে দেখতে পাবি নলহাটি গ্রাম আছে কিনে। যখন নলহাটি প্ল্যাটফর্মে নামবো গিয়ে সবাই তখন বুঝতে পারবি। আমার সঙ্গে সঙ্গে অমলেন্দু, নবীন সকলেই দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। একটু পরেই নলহাটি স্টেশন এসে পড়ল, আর আমার দু চোখ বিস্ফারিত হয়ে গেল। মাত্র 4 দিন আগে আমি এখানে এসেছিলাম, তখন এই স্টেশনের অবস্থা এমন ছিল না। দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কারোর পা পড়েনি। প্ল্যাটফর্মের ওপরে জঙ্গল গজিয়ে উঠেছে। স্টেশন মাস্টারের ঘর সেটাও দেখতে পেলাম। মাথার ছাদটা কখন যেন উড়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য ট্রেনটা স্লো হয়েছিল, তাতেই আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এতটা স্লো নয়। হঠাৎ করে মনে পড়ে গেল সেদিনও তো ট্রেনটা এমনই স্লো হয়েছিল, তাই না? নাকি তার চেয়ে একটু বেশি? কিরে, বলেছিলাম না এই স্টেশনে গাড়ি থামে না। এবার বিশ্বাস হলো তো? মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারলেই হলো নাকি? হ্যাঁ? অমলেন্দুর গলায় স্পষ্ট একটা তাচ্ছিল্যের ভাব, কিন্তু আমি তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। থরথর করে কাঁপতে কাঁপতে ট্রেনের মেঝেতেই বসে পড়লাম। নবীন আর উৎপল আমায় ধরল। পরে স্টেশন বিজয়পুরে গিয়ে নামলাম। সেখানে গেলাম অমলেন্দুর মাসির বাড়িতে। এখান থেকে যাওয়ার রাস্তাটা আছে, তবে রাস্তাটা খুব একটা কিন্তু সুবিধের নয়। একটা ভাঙা ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে অতি সাবধানে যেতে হবে তোমায়। তবে এখান থেকে সাইকেল নিয়ে ব্রিজের ওপার পর্যন্ত যাওয়া যায়। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত, মানে 4 দিন আগেও তো ব্রিজটা আমি ভালো দেখেছিলাম। কি বলছো দাদা? ওই ব্রিজটা ভেঙেছে প্রায় 10 বছর কিংবা তারও আগে। আমরা অনেক ছোট তখন। চলো, বাকি কথা তোমাদের যেতে যেতেই বলি। এখন গেলে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবো। আমরা 5 জন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ভাঙা ব্রিজের এপারে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি উল্টো দিকে। ব্রিজের উপরে এখানে ওখানে পা রেখে ওপারে চলে যাওয়া যায় বটে, তবে রাতের অন্ধকারে এই ব্রিজ দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। অবাক হয়ে ব্রিজের দিকে তাকিয়ে রয়েছি। নবীন আমার কাঁধে একটা হাত রেখে বলল, একটা দুটো মিথ্যে কথা বলিস সে ঠিক আছে, কিন্তু এতটা মিথ্যে কথা বলবি সেটা তো হতে পারে না। তাছাড়া তোর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে ভয় পেয়েছিস, কিন্তু ব্যাপারটা কি বলতো? 4 দিনের মধ্যে এমন হবে কি করে? তাছাড়া তুই বলেছিলি যে নদীতে জলের শব্দ শুনেছিস, অথচ এখানে তো নিচের দিকে সামান্যই জল পড়ে আছে। আমি তাকিয়ে রইলাম নদীর দিকে। সত্যি এই নদীর জলের শব্দ আমি 2 রাত্রেই শুনেছিলাম। তবে ভাঙা ব্রিজ পেরিয়ে কোনো মতে ওপারে যেতে হঠাৎ করে অমলেন্দুর চোখ চলে গেল ব্রিজের একপাশে একটা গাছের তলায়। আরে, এটা সেই বোতলটা না যেটা আমি তোকে দিয়েছিলাম? আমি এগিয়ে গেলাম, দেখি সেই নীল বোতলটা, আর তারপরেই মনে পড়ে গেল সেদিন রাতের কথা। বললাম, ব্রিজ পেরিয়ে সেদিন রাতে হাঁপাতে হাঁপাতে এই গাছের তলাতেই আমি জল খেয়েছিলাম। তারপরে জলের বোতলটার ভেতরে ঢোকানো হয়নি বোধহয়, এখানেই পড়ে আছে। বোতলের মধ্যে তখনও বেশ খানিকটা জল রয়েছে। ঢাকনা আটকানো বোতলটা কিন্তু আমাদের সকলেরই চেনা। অমলেন্দু আমায় দিয়েছিল। অমলেন্দু আর তার ভাই দেবাশিসের মুখটা কেমন যেন চিন্তামগ্ন হয়ে গেল। দেবাশিস বলল, আচ্ছা, সেদিন রাতে তুমি কোন পথে গিয়েছিলে তোমার মনে আছে? আমি মাথা নাড়িয়ে সামনের দিকে এগোতে লাগলাম। সেদিন রাতে হারাধনের বাড়িটা ঠিক যেখানে ছিল সেখানেই আমি দাঁড়িয়ে আছি। বাড়িটাও আছে, কিন্তু তার টিনের চাল, মাটির দেওয়াল সমস্ত কিছু ভাঙা। বাড়ির উঠোনের কাছে জঙ্গল মতো হয়ে আছে। যে দরজার কাছে এসে কুকুরটাকে দেখেছিলাম বাচ্চা ছেলের মাথাটা নিয়ে টানাটানি করতে, সেই দরজাটাও ভেঙে পড়েছে কবে। তবে কি একটা মনে হতেই বললাম, সবথেকে বড় প্রমাণটা তোদের আমি এখন দেখাতে পারি। আমার ব্যাগটা, হ্যাঁ, যে ব্যাগটা আমি ওই বিমলবাবুর বাড়িতে রেখে দিয়েছিলাম। চল আমার সঙ্গে। এবার আমার কথা সকলে বিশ্বাস করছিল। দেবাশিসও যেন কেমন একটু হয়ে গিয়েছিল। সেখান থেকে হাঁটতে হাঁটতে সেই পথে গিয়ে বিমলবাবুর বাড়ির সামনে দাঁড়ালাম। এবারের অবস্থাও আগের মতোই, উঠোনে জঙ্গল মতো হয়ে গেছে। তার মধ্যে দিয়েই আমরা 5 জন এগিয়ে গেলাম। স্পষ্ট বুঝতে পারছি গোটা শরীর থরথর করে কাঁপছে। সোজা এগিয়ে গিয়ে ওদের কিছু না বলে একটা ঘরের দরজা খুলে সামনের দিকে এগোলাম। তারপর বিছানার একপাশে দেওয়ালের দিকে তাকাতেই আমার মুখ থেকে একটা
আর্তনাদ বেরিয়ে এলো। ওই তো আমার ব্যাগ। আমি জানতাম এটাই হবে, কিন্তু তবুও ব্যাপারটা দেখে কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। বিছানার পাশে হেলান দিয়ে রাখা রয়েছে আমার সেই ব্যাগটা। ঘরের মধ্যে সবকিছু আজ থেকে অনেক বছর আগের পুরনো হলেও এই ব্যাগটা কিন্তু নতুন। এই ঘরেই আমি সেদিন রাতে শুয়েছিলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি বললাম, এবার বিশ্বাস হলো তো? 6 দিন আগে আমি এই নলহাটি গ্রামে এসেছিলাম এবং 2 রাত কাটিয়ে এসেছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, এই গ্রামে এর আগে যারা এসেছে তারা হঠাৎ করেই হারিয়ে গিয়েছে, তোমার কিছু হলো না কেন? আমার মনে পড়ল হারাধনের বলা কথাগুলো। বললাম, আমার কিছু হয়নি, তার 2টো কারণ আছে। ওই হারাধন, ও আমায় এই গ্রামের সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছিল। আর দ্বিতীয়ত, আমার হাতের এই তাবিজটা আমি ছোটবেলায় নিয়েছিলাম। এই তাবিজটা হাতে থাকলে কোনো ক্ষতি হয় না। যদি গ্রামে আমি 3 রাত থাকতাম তাহলে হয়তো আমিও ওদের মতোই হারিয়ে যেতাম। আমরা সবাই বেরিয়ে পড়লাম। তারপর হাঁটতে লাগলাম সেই ভাঙা ব্রিজটার দিকে। দেবাশিসের বাড়িতে গিয়ে তাদের বাড়ির বড়দের কথা শুনে বুঝতে পেরেছিলাম একটা অদ্ভুত ব্যাপার। যদি কেউ মনে মনে নলহাটি গ্রামের কথা খুব গভীরভাবে ভাবে, তাহলে তার ইচ্ছাশক্তি গ্রামটাকে জাগিয়ে তুলতে পারে 3 রাত্রের জন্য। ওই 3 রাত্রি সেই গ্রামে যদি কেউ থাকে, তাহলে সে আর কখনোই গ্রাম থেকে বের হতে পারে না। কথাগুলো শুনতে শুনতে মনে পড়ছিল হারাধনের কথা। সেই অতি সাধারণ একটা চেহারা, পরনে ধুতি আর হলুদ রঙের একটা জামা, হাতে লাঠি আর লণ্ঠন, উজ্জ্বল চোখের দৃষ্টি। সে আমার দিকে তাকিয়ে বলছে, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি চলে যাও এখান থেকে। আর তারপরেই মনে পড়ল, ব্রিজের এই পাশে প্রথম দিন রাত্রে সেই ছায়ামূর্তিগুলো আমার ক্ষতি করার চেষ্টা করেনি। তারা আমায় ওপারে যেতে বারণ করছিল। তাহলে ওরা কারা ছিল? এ প্রশ্নের উত্তর আমি পাইনি। পরের দিন সেখান থেকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে অমলেন্দু এবার আমার সমস্ত কথা বিশ্বাস করেছিল। ওই নীল রঙের জলের বোতল আর আমার ব্যাগ, এই দুটোই প্রমাণ করেছিল নলহাটি গ্রামে আমার 2 রাত থাকাটা। শেষ হলো আজকের গল্প সুকান্ত দাশের কলমে নলহাটিতে 3 রাত্রি। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে মিমো, হরস্কো অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, অস্মিতা, বং স্টোরি হাব থেকে নীল, সৌমদীপ, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট এবং কথকথা থেকে সায়ন্তন, আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে ক্রিয়েটোমেনিয়া। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। হানাবাড়ি আজ 25,000 সদস্যের পরিবার হলো। তাই হানাবাড়ি নিয়ে আসতে চলেছে তোমাদের সামনে বিভিন্ন ধরনের আরও নতুন নতুন চমক। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে এই চমকগুলো তোমরা মিস না করো। তাহলে বন্ধু, আজ আসি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।